সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার মতো অনুষ্ঠানের আজকের আয়োজনে। আজ আমরা কথা বলবো 2025 সালে সামনে কি হতে যাচ্ছে নানান বিষয় নিয়ে, এবং আজকে এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে যিনি রয়েছেন তাকে আমরা কবি বলি, গবেষক বলি, রাষ্ট্রচিন্তক বলি, সমাজচিন্তক বলি, নানান বিশেষণ দিয়ে আমরা তাকে বিশেষায়িত করি। কিন্তু তার নামটি উচ্চারিত হওয়া মাত্র আমরা এটুকু বুঝতে পারি যে তিনি তার আলোচনার মধ্য দিয়ে বা তার চিন্তাভাবনার মধ্য দিয়ে আমাদের চিন্তার দ্বারকে অনেক বেশি উন্মোচিত করতে পারেন। আজ আমরা পেয়েছি ফরহাদ মজহারকে। আমি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। এবং 2025-এর বাংলাদেশ, কারণ 24 আমরা পার করে এসেছি, 24-এ আমরা যা দেখেছি সেই জায়গা থেকে 25-এ আমাদের অনেক বেশি আকাঙ্ক্ষা, নতুন স্বপ্ন। কিন্তু আমি শুরুটা করতে চাচ্ছি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। এবং জুলাই বিপ্লবের ঘোষণাপত্রটা ঘোষিত আকারে আমাদের পাবার কথা ছিল 31 ডিসেম্বর, যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষণা করবে, কিন্তু আমরা সেটা পাইনি। আমরা পরবর্তীতে শুনলাম এটা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে ঘোষণা করা হবে। সেখানে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও স্বাগত জানিয়েছে। কিন্তু আমি আপনার কাছে যেটা জানতে চাই যে একমাত্র আপনি বা আরও কেউ বলেছেন কিনা সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, যে আপনি বলেছেন যে এই অন্তর্বর্তী সরকারের এই ঘোষণাপত্র প্রকাশ করবার কোনো ধরনের বৈধতা নেই, তাদের এখতিয়ার নেই, এরকম কথা বলেছেন, আমি যদি ভুল না করে থাকি। সেই জায়গায় এই বক্তব্য আপনি যেটা দিয়েছেন নিশ্চয়ই আপনার যৌক্তিক ব্যাখ্যা রয়েছে, কারণটা কি সেটা জানতে চাচ্ছি। খুব সহজ। প্রথমত আপনার দর্শকদের, আপনাকে তো বটেই, এবং আপনাদের আরও যারা আমাদের আপনার সহকর্মী আছেন তাদেরকে নববর্ষের শুভেচ্ছা, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আপনার দর্শকদের। না, প্রথমত হলো এটা তো গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র, খুব পরিষ্কার। তো নাকি 5ই আগস্টে কি এই অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন? তারা তো ছিলেন না। তাহলে এটা গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র, যেটা ছাত্ররা দিতে পারেনি বা দেয়নি যে কোনো কারণে। এই ব্যাপারে আমার পার্থক্য আছে, আমার বেশ চিন্তা পার্থক্য আছে, কারণ তারা ছাত্ররা ভুল করেছে সেটা, কিন্তু এটা একান্তই ছাত্রদের ঘোষণাপত্র। তো সেটা তো আপনার এই সরকারের দিবার কথা না। এই সরকারের যারা ছিলেন তারা তো এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেননি, তারা এই গণ অভ্যুত্থানের ফল মাত্র। তারা কেন এই ছাত্রদের এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দেবার ক্ষেত্রে এটা তো একটা রাষ্ট্রীয় দলিল না, মানে তথাকথিত এই উপদেষ্টা সরকারের দলিল না। তো তারা কেন তারা এটা দেবেন? এটা তো প্রথম যুক্তি, 1 নাম্বার। দ্বিতীয় হচ্ছে যে সরকার যদি এটাই চানি, তাহলে এই সরকারের তো ইতিমধ্যেই তিনি বিভিন্ন রকম সংস্কার করছেন, বিভিন্ন কিছু করছেন, তার মধ্যে সে তা কাজ করছে। কারণ এই সরকারকে একটা নতুন সংবিধান সংস্কার কি আপনার কী নির্বাচন সংস্কার, নানাবিধ সংস্কারের কাজ সে করছে। তাহলে ঘোষণাটা হতো তাদের জন্য ওই সংস্কারগুলোর মধ্যে ইতিমধ্যে যা যা আলোচিত হয়েছে তারই একটা গাইডলাইন হিসেবে, কিংবা তাদের এই ঘোষণাগুলো আদৌ জুলাই গণ অভ্যুত্থানের ছাত্রের যে স্পিরিট, তাদের যে ঘোষণা, তাদের যে অবস্থান, তার সঙ্গে সংগতিপূর্ণ কিনা, এটা আমরা বিচার করে দেখতে পারতাম। তো ছাত্রদের তো অধিকার আছে, আপনি ছাত্রদের অধিকারটা বাদ দিয়ে আপনি কেন বলছেন এটা সরকার করবে? এটা তো সরকারের তো দিবার কথা নয়। তাহলে সেখানে একটা অধিকার ক্ষুণ্ণ হবার মতো ব্যাপারও ঘটছে, আপনি কি সেটা স্পষ্ট করছেন? না, শুধু তাই না, আপনাদের সরকারই ছিল না, এটা তো আপনি ভূতাপেক্ষা কেমন আপনি 5ই আগস্টে বলবেন? সরকার একটা ঘোষণা আলাদা দিতে পারে, সরকার বলতে পারে আমরা এই ঘোষণার সঙ্গে একমত কিংবা একমত না, সেটা ভিন্ন তর্ক, কিন্তু ছাত্রদের তো অধিকারই আছে। না, এই প্রশ্ন তো উঠতই না যদি এই ঘোষণাপত্র আমরা 5 আগস্ট 6 আগস্ট পেয়ে যেতাম। সেটা তো প্রথম থেকেই তো আমি বলেছি। আমার যে বক্তব্য হলো যে বর্তমানে দেখুন আরও অনেকগুলো যুক্তি আছে যেটা আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারেন। প্রথমত আপনি যদি আইনের দিক থেকে তাকান, এটা একটা অবৈধ সরকার, কারণ এই শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে এরকম কোনো সরকারের নিয়মই নেই। এবং তারা বলতেছেন যে আপনার ওই হাইকোর্টের মত নিয়ে তারা শপথ নিয়েছেন, কিন্তু যখনই একটা গণ অভ্যুত্থান ঘটে হাইকোর্টও কিন্তু তখন কিন্তু আর বৈধ হাইকোর্ট আদালত নয়, ফলে তার মতের কোনো মূল্য নেই। ফলে আপনি কিন্তু একটা জগা খিচুড়ি সরকার বানিয়েছেন, এবং এই সরকার টিকে আছে একমাত্র যেহেতু সেনাবাহিনী এটা সমর্থন করছে, আর তো কোনো কারণ নেই। আর কি কারণ আছে? তাহলে এই সরকারকে আপনি জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকার, সেটা তো বলছিনি না, কিন্তু বিপ্লবী সরকার যদি হতো, আমি যদি এই কথাটা বলছি, যদি এরকম একটি গণ অভ্যুত্থানের পর একটি বিপ্লবী সরকার গঠিত হতো, তাহলে সেই সরকারের বৈধতা থাকতো বলে বা তারা বাতিল করতেন বলে আপনি কতটা ভাবছেন? না, প্রথম বিপ্লব কথাটা বাদ দিন, বিপ্লব কথাটা বিভ্রান্ত করবে, কারণ আমরা এখানে একটা বলশেভিক রেভলিউশন বা চীন বিপ্লব করিনি। এটা হচ্ছে একান্তই আমি যেটাকে বলা একটা গণতান্ত্রিক আপনি বিপ্লব বলতে পারবেন সে অর্থে বলে।
তো এখানে মূল লক্ষ্যটা কি? ব্যক্তির মর্যাদা প্রতিষ্ঠা, ব্যক্তির স্বাধীনতার প্রতিষ্ঠা, আমাদের বিভিন্ন রকম প্রতিষ্ঠানগুলোকে ঠিক করা, বা সোজা সহজ কথায় একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা, নতুন কনস্টিটিউশন। কারণ আমাদের 72-এর সংবিধানটা এটা ত্রুটি আছে, নতুন সংবিধানটা আপনি করবেন। ফলে এই ধরনের সরকার যখন আসে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই সরকার এই গণ অভ্যুত্থানের কারণে বৈধ, তার আলাদা কোনো বৈধতা লাগে না। এটা তো কোনো সংবিধানের অধীনে সরকার হয় নাই। আমি এটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে চাই, আমি বহুভাবে এই কথাটা বলেছি। গণ অভ্যুত্থানের সরকার কোনো আইনের অধীনে সরকার নয়। আপনি 72 সালে যখন আমরা যুদ্ধ করেছিলাম, নিজেদের প্রোক্লেম করেছিলাম, ধরুন 10ই এপ্রিলে ঘোষণা, এটা কি আপনি আবার পাকিস্তান সরকার কাছে অনুমতি নিতে হয়েছে? তো পাকিস্তান সরকার যদি এখন বলে যে আমরা ওই 10ই এপ্রিলের ঘোষণাপত্র আমরা ঘোষণা করে দেব, এটা হলো কিছু? তো এটা তো অ্যাবসার্ড। তো আপনার এই যে বর্তমান সরকার দাবি করছে যে এটা তারা দেবেন, তো এটা তাদের বক্তব্য হতে পারে যে জুলাই 5 অনুষ্ঠানিত ঘোষণাপত্র এটা হবে না। কারণ এই সরকার সঙ্গে তো জুলাই গণ অভ্যুত্থানে কোনো সরকার সম্পর্ক নাই। আমি সহজে বুঝাই, আপনি সন্তান যদি বলে বাপের কথা আমি বলবো, হলো কিছু? এই তো প্রোডাক্ট, গণ অভ্যুত্থানের ফল হলো আপনার এই সরকার। আমার মনে হয় আপনি চমৎকারভাবে এটা পরিষ্কার করেছেন যে কেন বৈধতা নাই সেই জায়গাটায়, এবং ব দিয়ে গঠিত বৈধতা শব্দটা এখানে যতটা গুরুত্ব পাচ্ছে, অন্তর্বর্তী সরকার আবার ব দিয়ে গঠিত আরেকটি শব্দের উপর গুরুত্ব দিয়ে এই ঘোষণাপত্র নিজেদের কাঁধে তুলে নিয়েছে। অনেকটা এরকম ভাবা হচ্ছে যে খুব বিভেদ তৈরি হয়ে যেত যদি এই 31 ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষণাপত্র আসতো। সেই জায়গাটা না যে তারা ঘোষণা করেছে সেখানে বিভেদ তৈরি হতো না, বিভেদ তৈরি হতো তারা যে দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছে। একটা ছিল 72-এর সংবিধান বাতিল, যেটা আপনি শুরু থেকেই বলে এসেছেন গণ অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে। সেই বাতিলটা হলে এ দেশে অনেক রাজনৈতিক দল বা অনেক মানুষের মধ্যে মতবিরোধ তৈরি হতো, যেটা এই মুহূর্তে ভূ রাজনীতিতে একটা বড় প্রভাব পড়তে পারতো, যেটা বা দেশি বিদেশি ষড়যন্ত্রের কথাটা বলা হচ্ছে বিশেষ করে। না, প্রথম শুনুন, এটা হচ্ছে একটা রাজনৈতিক দলের বক্তব্য। আপনি এখন যে বক্তব্যটা বলছেন এটা হচ্ছে বিএনপির বক্তব্য, সোজা কথা হচ্ছে এটা। এখন বিএনপি যদি মনে করে 72 সালে এতদিন পরে এসে তারা 72 সালের সংবিধান প্রতি অতি প্রেম দেখাচ্ছেন, তারা এটা তো কোনো যুক্তি নেই। 72 সালের সংবিধান তো লেগেছে পাকিস্তানের, আপনি কি জানেন? লিগালি যদি আইনের কথা বলেন, আপনি 1972 সালে যারা সংবিধান প্রণয়ন করেছিলেন তারা নির্বাচিত হয়েছিলেন 70-এ LF4 অধীনে, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, তার অধীনে নির্বাচিত হয়েছেন পাকিস্তানের সংবিধান প্রণয়ন করার জন্য। তাহলে তারা এসে দাবি করলেন যে স্বাধীনতার পরে যে এই নতুন বাংলাদেশের সংবিধান তারা লিখবেন, কিন্তু তারা তো নির্বাচিত হচ্ছেন পাকিস্তানের সংবিধানের জন্য। তারা উচিত ছিল তখন 1972 সালে আরেকটি গণপরিষদ নির্বাচন করা, তারা সেটা করেননি। সেই জন্য ছাত্ররা যে বলছে যে এটা হলো মূলত 1972 সালে পাকিস্তানের সংবিধান, বা এটাকে তারা বলে মুজিববাদী সংবিধান, যেহেতু তার যে তত্ত্বগত মতবাদগত দিকটা, তো ছাত্ররা ঠিকই বলে। আপনি বলতেছেন বিভেদ তৈরি হবে? কিসে বিভেদ তৈরি হবে? কারণ এটা তো আমি বিভেদ তৈরি হওয়ার মানেটা কি? বিএনপি কি পাকিস্তানি দল? আপনি কি জনগণের কি অধিকার নেই তাদের নতুন করে নীতি গঠন করবে? 72-এর সংবিধান বাতিল হলে যারা বলছে এই সপক্ষে যুক্তি তুলে ধরছেন, বাতিলের বিপক্ষে যারা রয়েছেন, তারা তাদের যুক্তিটা এভাবে তুলে ধরছেন পুরো মুক্তিযুদ্ধকে সেখানে অস্বীকার করা হবে, স্বাধীনতাকে অস্বীকার করা হবে। জুলাই আপনি তো হঠাৎ করে ইতিহাসে হাজির হন নাই। শুধু মুক্তিযুদ্ধ কেন, 47 তো আপনার ইতিহাস। জি, 47-এ আমরা যখন পাকিস্তান কায়েম করেছি, আমরা কি পাকিস্তান বিরোধী ছিলাম? আপনি ইতিহাস জানেন না? তখন তো নিঃসন্দেহে না। শেষ করে খুব ইম্পর্টেন্ট বুঝতে পারে, কারণ সেটা হচ্ছে পার্মানেন্ট সেটেলমেন্টের লড়াই। যেহেতু বাঙালি মুসলমানরা দীর্ঘকাল ইংরেজি শেখেনি, ফলে তাদের পাশাপাশি আরেকটা সম্প্রদায় গড়ে উঠেছে যাদেরকে আমরা বলি যে পশ্চিমবাংলার যে হিন্দু জনগোষ্ঠী। ফলে তারা গড়ে ওঠার পরে তাদের সঙ্গে যে মুসলমানদের যে বিরাট যে দূরত্ব, সেই দূরত্ব তৈরি হয়েছে কেন? কারণ কলকাতা শহরটাই গড়ে উঠেছে এই বাংলাদেশের মুসলমানের রক্তে, কৃষকের রক্তে। এই পাটে চাষ যারা করতো, আমরা যারা মরিচ চাষ করতো, এদের রক্তে কলকাতা শহর গড়ে উঠেছে। এবং সেই মহাজন এবং জমিদারদের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যে আমরা 1947 সালে পাকিস্তান দাবি করেছি। শের বাংলা ফজল হক বলুন, কি সোহরাওয়ার্দী বলেন, কি শেখ মুজিব বলুন, তারা তো পাকিস্তান আন্দোলন চেয়েছেন, পাকিস্তান চেয়েছেন তারা। তো পাকিস্তান তো মিথ্যা না। তারা 7ই নভেম্বর মধ্যে যদি আপনার পরবর্তীকালে লড়াই হয়েছে, কিন্তু মূল কথা হচ্ছে যে আপনার এই যে ইতিহাসের যে ধারাবাহিকতা, জুলাই গণ অভ্যুত্থান ছিল সে ধারাবাহিকতাকে ধারণ করা।
এবং আমাদের যে ইতিহাস আমরা যেভাবে গড়ে উঠেছি তার ইতিহাসকে ধারণ করা এবং আগামী দিনে আমরা কোন দিকে যাব তার একটা লক্ষ্য নির্ণয় করা, তার একটা লক্ষ্য নির্দেশ করা। তো ঠিকই তো ছিল, এর মধ্যে কোথায় আপনার, তার মধ্যে অবশ্যই ৭১ সালের স্বাধীনতাকে আমরা আমরা ওন করবো, এটাতে প্রশ্ন আসে না, এটা বাজে তর্ক। তারা সেই জায়গাটাই সংযোজন বা পরিমার্জন, পরিবর্তন কিছুটা এই শব্দগুলোর উপর জোর দিচ্ছেন। ছাত্ররা তরুণরা যখন ঘোষণা দেবে আপনি তো বসে বলতে পারেন যে আপনি এখানে একমত নন, এখানে একমত, এটা তো এমন তো কিছু না। এটাতে কি সমস্যা, কি বিভেদ তৈরি হবে? আমি তো নিশ্চিত না। সমাজে কি তর্ক বিতর্ক নাই আজকে? সমাজে কি বিএনপি জামাত ইসলামী কি একসঙ্গে রাজনীতি করে? তো কিসের ঐক্যের কথা বলছি আমরা এখন? কিসের জাতীয় ঐক্য? সমাজ কি জাতীয় ঐক্যের মধ্যে রয়েছে? জাতীয় ঐক্য থাকতে আমরা ৫ই অগাস্টে তো আমরা সকলে মিলে একটা নতুন সংবিধানের কথা বলতাম, এই ধরনের সেনার সমর্থিত বৈদেশিক সরকার বানাতাম না, এটা তো আমরা করতাম না। আপনি দেখুন সমস্যাটা কী করছেন, এই যে বিএনপি এবং তাদের যে ভূমিকার কারণে আজকে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে? ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে সেনাবাহিনীর জন্য। আজকে আমাদের কোনো পুলিশ বাহিনী নেই। আপনি তাদের জন্য যে দেশকে রক্ষার জন্য আপনি তাকে একটা জটিল জায়গায় আপনি নিয়ে চলে যাচ্ছেন। কারণ আপনি বিবেকটা কিসের? আপনি তো বসবেন, কথা বলবেন, ছাত্রদের একটা তারা তাদের বক্তব্য দিতে চাইছে এবং ইতিমধ্যে আপনি একটা সরকার গঠন করেছেন, তো আপনি বলেন যে তোমাদের এই কথা আমি অ্যাগ্রি করি না, এই কথা আমরা হোক না, মানে আলোচনা সাপেক্ষে সেটা হতে পারে, আপনি সেটা বলছেন। না না, আমি আলোচনা বলতে পারি না। আমি লিখছি না, আমি কথা বলছি না, আমার তো একটা বক্তব্য আছে। তো ছাত্ররা তাদের একটা বক্তব্য দিয়ে দিক না। আপনি এবার বলছেন যে আমি জাতীয় পর্যায়ে নেবেন, কেন জাতীয় পর্যায়ে নেবেন? এটা তো দিবার তো কোনো অধিকারই সরকারি না। তাহলে তাদের কি ধরনের শঙ্কা থাকতে পারে বলে আপনি মনে করছেন? আমি তো জানি না। আপনি শুধুমাত্র তারা ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তরুণদের, এবং ফলে আমি মনে করি যে যারা এই সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা এটা বিরোধিতা করেছেন, মূলত তারা বাংলাদেশে ষড়যন্ত্র করছেন, একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছেন। জনগণের কথা বলার অধিকার আছে। ছাত্ররা ৫ই অগাস্ট সেটা গণঅভ্যুত্থানের যে ঘোষণা তারা দিতে পারেননি, আমি তাদের সঙ্গে একমত নই। আমি বলি তারা ভুল করেছেন। তো ভুল করেছেন, ভালো কথা। তারা এখন দিতে চাইছেন, দিলে কী সমস্যা হয়? আমি কি বিভেদ হবে? তাদেরটার মত থাকতেই পারে, সে মত নিয়ে আপনি আলোচনা করেন। আপনি আমার সঙ্গে বিএনপির লোককে বসিয়ে দিয়ে কথা বলি, ওনার আপত্তিটা কি? আমরা কথা বলি, এটা তো তর্ক বিতর্কের মধ্যে যাবেন। এখন আপনি এটা কিছু করতে দেবেন না সমাজকে। এতগুলো লোক মারা গেল, এতগুলো ছেলে শহীদ হলো, তাদের কোনো কথা বলতে দেবেন না আপনারা, এটা তো হতে পারে না। সেখানে বিএনপির আরেকটি দাবি, যেটা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বলেছেন, যে তারা চাচ্ছেন যে এই জুলাই যে গণ অভ্যুত্থান বা এই যে বিপ্লবের যেটা বলা হচ্ছে যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, এখানে তারা চাচ্ছেন যে বিগত ১৫ বছর বা ১৬ বছরে তাদের নেতাকর্মীরা যে গুম, হত্যাকাণ্ড বা নানান অত্যাচার নিপীড়নের শিকার হয়েছেন সেটাও থাকতে হবে, এরকম কেউ কেউ বলছেন। খুব ভালো কথা। তাহলে বিএনপি একটা ঘোষণাপত্র দিলে কি সমস্যা? তারপর জনগণ বিচার করো যে বিএনপির ঘোষণাপত্র বনাম আপনার এই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের মধ্যে কোথায় মিল, কোথায় পার্থক্য। জনগণকে আপনি বিএনপি ভয় পাচ্ছে কেন? অর্থাৎ না, বিএনপি ভয় পেয়েছে বা সেরকম বিএনপির পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি। তাহলে বিএনপি তো এই পর্যন্ত তা বলুক, সে বিএনপি বলুক যে আমরা এই এত বছর। অবশ্যই আমি নিজে লিখেছি যে খালেদা জিয়া ছাড়া এই গণ অভ্যুত্থান সফল হতো না। ঠিক আছে, এখন আপনি যে বিএনপি নেতাদের কথা বলছেন, তারা তো জনগণকে রিপ্রেজেন্ট করে না। বাংলাদেশের জনগণের কাছে যিনি মধ্যমণি, তার হচ্ছে বেগম খালেদা জিয়া। তিনি সত্যিকার অর্থে এখন ইউনিটি আনতে পারেন। এখনকার যে ইউনিট, ছাত্ররাও তাকে কিন্তু সমস্ত কি মামলা থেকে মুক্ত করেছে, ছাত্ররা করেছে না। আজকে তারেক রহমানের যে বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা, এই মামলা থেকে তারা কি মুক্ত হয়নি? এটা ছাত্রের জন্য হয়েছে। তো বিএনপির কথা শুনবো কেন? বিএনপি তো এটা করতে পারেনি। বিএনপিকে আন্দোলন করে পেরেছে এটা করতে। তাহলে বিএনপির কোনো কথা শোনা কি উচিত আমাদের? বিএনপি যে এখন যেসব ইরেসপন্সিবল, আপনার কোনো দায়িত্বহীন কথাবার্তা বলছে, এর কোনো যুক্তি নেই। বিএনপি যদি মনে করে থাকে যে ছাত্রদের এই জুলাই গণ অভ্যুত্থানে কিছু কিছু জিনিস বাদ পড়েছে, তো বিএনপিও তার একটা ঘোষণা দিক না, জামাত ইসলাম একটা ঘোষণা দিক না, সমস্যাটা কী আছে? ছাত্ররা একটা ঘোষণাপত্র দেবার পূর্ণ নৈতিক রাজনৈতিক অধিকার তাদের রয়েছে এবং আইনি অধিকার রয়েছে। তারা তো আসলে আমি বলি, শোন, আমি একটা খুব গুরুত্বপূর্ণ আমাদের বুঝতে পারা, আমরা কিন্তু ছাত্রদের সঙ্গে বেইমানি করেছি, বিশ্বাসঘাতকতা করেছি। কারণ গণ অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন ছাত্ররা। তারা কিন্তু সেদিন 5ই অগাস্টে এই ধরনের সরকার না গঠন করে তারা অতি সহজে কিন্তু একটা জাতীয় বিপ্লবী সরকার গঠন করতে পারতেন। তারা কিন্তু বিশৃঙ্খলা চাননি, তারা কিন্তু কোনো সংঘাত তারা চাননি। ফলে যেই হোক, যাদেরকে বোঝানো হয়েছিল যে তোমরা এই এখন ওই পুরনো শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে, ঠিক আছে, যে তোমরা একটা সরকার গঠন করো, এরকম একটা অবৈধ সরকার নিয়ে আপনি বসে আছেন। এই ধরনের সরকার আপনি কী করে থাকতে পারে? কোনো দেশে এরকম জবাহরুদ্দিন সরকার আসতে বলেন পৃথিবীতে?
আপনি ডক্টর ইউনূস কি, উনি উপদেষ্টা, কার উপদেষ্টা? প্রেসিডেন্টের উপদেষ্টা। তো উনি যখন বিদেশে যান, আপনি কি মনে করেন যে আরেকজন প্রেসিডেন্ট তার সঙ্গে বসবেন? উনি তো প্রেসিডেন্ট না, উনি তো প্রধানমন্ত্রী না, আপনি তো ওনাকেও ছোটো করছেন। তারপরে এই সরকার তো অবশ্যই একটা পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার হওয়া উচিত। তাহলে এটা তো তারা করেন। বিএনপি তো একবারে বলেনি যে না আসেন আমরা একটা পূর্ণ ক্ষমতা সম্পন্ন আমরা সরকার করি এবং অন্তর্বর্তী সরকারকে আমরা সহায়তা করি। আমরা কি চাই না চাই আমরা আলোচনা করি, সামাজিক তর্ক বিতর্কের জায়গা আছে, আপনি আসেন না। কিন্তু বিএনপি চাইতেছে এখনই নির্বাচন দিন, এখনই চাইতে আমি নির্বাচন দিয়ে আমি ক্ষমতায় যাব, এটা তো ঠিক না, এটা তো অন্যায়। তো বিএনপির প্রতি তো জনগণের একটা আমি পছন্দ করি বিএনপি, আমাদের কোনো সমস্যা নেই। আমি তো একটু আগে যেটা আমি খালেদা জিয়ার সম্পর্কে আমি নিজে বক্তব্য দিয়েছি, তারেক সম্পর্কে আমার খুবই ভালো ধারণা। কিন্তু আপনি এগুলো তো অত্যন্ত অরাজনৈতিক আচরণ এবং অত্যন্ত লোভী এবং একেবারে লুটেরা মাফিয়া শ্রেণীর মতো আচরণ। এর মানে কি আপনারা এখন নির্বাচন দিয়ে ক্ষমতা গিয়ে করবেনটা কি? আমাদের বহু কাজ বাকি আছে। সেই কাজটা করার জন্য আমাদের কী কী লাগবে? আমাদের পুলিশ দেখেন কোনো আইনশৃঙ্খলা রক্ষার ভয়ঙ্কর রকম বিপজ্জনক অবস্থা আমরা আছি। আজকে ভারত আমাদের শত্রু, আজকে মায়ানমার আমাদের শত্রু। আপনি আরাকান সেনাবাহিনীর একটা জায়গায় গিয়ে পৌঁছে গেছে। এখন তো 100 ভাগ আমাদের দাঁড়ানো উচিত সেনাবাহিনীর পক্ষে। সেনাবাহিনী একটা চ্যালেঞ্জিং একটা টাস্ক হাতে নিয়েছে। এই সরকার তো সেনা সমর্থিত সরকার। আপনার সেনাবাহিনী সমর্থন না দিলে কালকে দেশ সরকার কলাপস করবে। বিএনপি পারবে চালাতে? আপনি আমাকে বুঝিয়ে বলেন এটা, বিএনপি পারবে চালাতে? বিএনপিতে কোনো ক্ষমতাই নেই চালাবার মতন। কাকে দিয়ে চালাবেন? আপনি একটা লোক বলেন বিএনপিতে যেটা চালাতে সক্ষম, তো আপনি তো আন্দাজে কথা হলে তো হবে না। সমাজের বিভিন্ন রকম মানুষ সকলে মিলে আমরা একটা জায়গায় আসবো। কিন্তু এই বিএনপির দৃঢ়তার ব্যাপারে আমি যদি বিশেষ করে খালেদা জিয়ার ব্যাপারে আপনিই বলেছেন যে খালেদা জিয়া যে নির্বাচনে যাওয়ার, অর্থাৎ এই যে ফ্যাসিস্টদের অধীনে নির্বাচনে যাওয়ার বা ফ্যাসিস্ট রাষ্ট্রের বা সরকারের আগের কথা বলছি, পতিত সরকারের কথা বলছি, যে সেই শক্তিকে বৈধতা দেওয়ার জন্য যে নির্বাচন তখন দেয়া হয়েছিল, সেই নির্বাচনে দীর্ঘ সময় বিএনপি না গিয়ে যে দৃঢ়তা দেখিয়েছে, বিশেষ করে খালেদা জিয়া দেখিয়েছেন, সেটার প্রতি তার প্রতি এক ধরনের সম্মান থাকা উচিত বা অভ্যুত্থান পরবর্তী সময়ে তার কাছে। জি, এটা আপনি যেমন একদিকে বলেন, আবার অন্যদিকে নেতৃত্বে তো ছাত্ররা ছিল বা পরে আমজনতা তার সাথে যুক্ত হয়েছে, কিন্তু কৃতিত্বের জায়গাটা নিয়ে অনেকে বলেন যে একদিকে ফরহাদ মজহার বলছেন যে কৃতিত্ব সব ছাত্রদের, আর কারো কোনো কৃতিত্ব নেই। গণমাধ্যমে এরকম এসেছে যে দেশের কোন রাজনৈতিক দলের নেতৃত্বে যেহেতু গণ অভ্যুত্থান হয়নি, সম্পূর্ণ ছাত্রদের। আমি যে কখনো বলি নাই। ডেফিনেটলি আমাদের রাজনৈতিক দলগুলো একটা গণ অভ্যুত্থান করতে ব্যর্থ হয়েছে। গণ অভ্যুত্থানের কৃতিত্ব তো অবশ্যই ছাত্র। শুনুন, হিস্টোরিক্যালি যার যা প্রাপ্য আপনি যদি তা বুঝিয়ে না দেন, ঐতিহাসিকভাবে যার যা প্রাপ্য, আপনার যেটা প্রাপ্য এটা যদি আমি আপনাকে বুঝিয়ে না দিই, একটা সমাজ গঠন করা যায় না, সমাজকে নিয়ে এগিয়ে নেওয়া যায় না। খালেদা জিয়ার যে প্রাপ্য তাকে এটা বুঝিয়ে দিতে হবে। তার আপোষহীনতা একটা গণ অভ্যুত্থানের শর্ত তৈরি করেছিল। তিনি যে আপোষ করেননি যে আমি যদি এই ফ্যাসিস্ট সরকারের অধীনে নির্বাচনে যাই তাহলে এই ফ্যাসিস্ট সরকারকে বৈধতা দেওয়া হয়, এটা ছিল এই গণ অভ্যুত্থানের ভিত্তি। এবং তার পূর্ণ মূল্য, তার পূর্ণ সম্মান এই তরুণরা দিয়েছে। হতে পারে যে গণ অভ্যুত্থান আপনার ওই নেতৃত্ব আর কৃতিত্ব শব্দটা হয়তো গুলিয়ে ফেলেছেন। আমি না গণমাধ্যম যখন প্রকাশ করেছে আপনার বক্তব্য হয়তো গুলিয়ে ফেলেছে। আমি ওই জায়গাটায় কোনো গুরুত্ব দিতে চাচ্ছি না। যে জায়গাটা গুরুত্ব দিতে চাচ্ছি, বেগম খালেদা জিয়ার কথা তো আপনি চমৎকারভাবে বললেন। সেক্ষেত্রে কি এখন এরকম কোনো প্রত্যাশা আপনি রাখেন কিনা যে এই বেগম খালেদা জিয়া এখন কোনো সেরকম একটা ঐক্য গড়ে তুলতে পারেন বা কোনো একটি দৃঢ় অবস্থান আবার প্রদর্শন করতে পারেন যেখান থেকে মতভেদ যাবে? তিনি যদি ন্যাশনাল সিম্বল আকারে সত্যিকার অর্থে আমরা তাকে মানি, তাহলে বিএনপির উচিত হবে ছাত্রদের সঙ্গে অবিলম্বে কথা বলা। আমি তার মাঝখানে দাঁড়িয়ে কথা বলতে পারি, কারণ বিএনপির প্রতি আমার নিজেরও মনে করি যে বিএনপিকে অবশ্যই কোনো না, শুধু বিএনপি কেন, জামাতে ইসলামী বলুন কি আমাদের এবি পার্টি আছে আর অন্যান্য বাম দলগুলো আছে, সকলকে নিয়ে আমাদের একটা কমন একটা গোল আমাদের থাকা দরকার। আমাদের কথা বলতে হবে যুক্তি নিয়ে, অযুক্তি কথা বললে চলবে না। কারণ ছাত্রদেরকে আমরা এই ঘোষণাপত্র না দিতে দিয়ে আমরা ইতিমধ্যেই একটা সংঘাতের পরিস্থিতি তৈরি করেছি এবং এই সংঘাতের পরিস্থিতি আগামী দিনে আমরা কী করে এটাকে সামাল দেবো এটা আমি জানি না। ফলে তার 100% দায় বিএনপির উপরে যাবে। কারণ এটা অতি সহজ উচিত ছিল যে তাদেরকে একটা ঘোষণাপত্র দেওয়া, আপনি এটা একমত হতে পারেন, একমত না হতে পারেন, যে কার মত কথা বলার অধিকার আছে। আমার ছাত্ররা তো দেখুন, তারা তো 5ই অগাস্টে পর্যন্ত বিশৃঙ্খল জায়গায় দেশকে নিয়ে যেতে পারত, তারা তো যায়নি। তাদেরকে বোঝানো হয়েছে যে আপনারা একটা সংবিধানের অধীনে আসেন। আমি মনে করি ছাত্ররা মারাত্মক ভুল করেছে
এখন সেই ভুল করাটাতে ভিন্ন সমালোচনা, কিন্তু তারপরে তো তারা চাইছে, তারা এই সরকার তো তারা কোনো বিভেদ তৈরি করে যাচ্ছে না, তারা কোনো জটিলতা তৈরি করতে যাচ্ছে না, তারা সত্যিকার একটা সমাধান চাইছে। আপনি এটা আশ্চর্য লাগে, আপনি কেন এটা ঘোষণা দিয়ে দেবেন না? আপনি বিএনপি তার দরকার এটা ঘোষণা দিই, জামাত ইসলামী তার ঘোষণা দিই। আমি মনে করি অবশ্যই এই সরকারের দ্বারা যদি কোনো ঘোষণা আসে এটার কোনো গ্রহণযোগ্যতা থাকবে না, এটা একটা অবৈধ ঘোষণা। সেক্ষেত্রে কি 15 জানুয়ারির পরে, তাহলে আপনি যেহেতু বলছেন গ্রহণযোগ্যতা থাকবে না, তাহলে 15 জানুয়ারির পরে কি দেশ আবার কোনো একটা সংকটময় পরিস্থিতির মুখোমুখি হবে কিনা? আপনি জিনিসপত্রের দাম দেখুন, আপনি ভূরাজনৈতিক অবস্থা দেখুন, সীমান্ত বলুন, আপনি ভারত থেকে দৌড়ে লোকজন এসে সীমান্তে ঢুকে যেতে চাইছে, ভারতে দেখেছেন সীমান্ত কী কাজটা করছে। আপনি ত্রিপুরার দিকে দেখুন, আপনি মায়ানমারের দিকে দেখুন, আপনি এই পরিস্থিতি আপনি কী করে সামাল দেবেন? আপনি কাকে দিয়ে সামাল দেবেন? আপনাদের সংবিধান নির্মাণের সেনাবাহিনী আছে, আর তো কিছু নেই। তাহলে ইতিমধ্যেই একটা সংকটময় পরিস্থিতি হয়েই আছে। ডেফিনেটলি আবার যদি সামনে আরো কোনো সংকট দেশের রাজনীতিতে তৈরি হয়, তাহলে রাজনৈতিক দল এবং একই সঙ্গে এই যে সরকার আমাদের এই কি বলে যেটাকে আমরা বলছি উপদেষ্টা সরকার, তো তাদেরকে তো অনেক বিচক্ষণ হতে হবে। আপনি তো এটা তো তরুণ, ঠিক আছে, আজকে আমার একটা বয়স হয়েছে, আমি তো 4-5 বছর পর তো আমি তো আর থাকছি না, এই দেশটা তো তাদের, আপনি কেন তাদেরকে বাধা দিচ্ছেন? আপনি সে তার কথা সে বলুক না, তার আকাঙ্ক্ষার কথা সে বলুক না, এটা তো আপনারই সন্তান, এরাই তো আগামী দিনে দেশ চালাবে, এদের মধ্যে থেকে নতুন নেতৃত্ব তৈরি করুন, ঠিক আছে। তো আপনি এটা না করে আমি কি করেছি, আমি বুড়া বিএনপি নেতাগুলো বলতেছে যে আপনার এই ছাত্রদের এটা। সেক্ষেত্রে আমরা আজকে যে আলোচনা শিরোনাম করেছি যে 2025-এর বাংলাদেশ, সেই 2025-এর বাংলাদেশে যেমন অনেক স্বপ্ন, অনেক আকাঙ্ক্ষা, অনেক প্রত্যাশা রয়েছে, পাশাপাশি আশঙ্কাও অনেক রয়েছে। আমি আবারও ফিরবো আলোচনায়, একটা বিরতি নিয়ে ফিরছি। সম্মানিত দর্শক, আপনার মত অনুষ্ঠানে একটা ছোট্ট বিরতি, ফিরবো শীঘ্রই, সাথেই থাকবেন। আবারও ফিরে এলাম আপনার মতো অনুষ্ঠানের আজকের আয়োজনে। কথা হচ্ছে 2025-এর বাংলাদেশ, এবং সেই 25-এর বাংলাদেশে আমাদের অনেক স্বপ্ন, আকাঙ্ক্ষা, প্রত্যাশার পাশাপাশি আশঙ্কাও রয়েছে। সেই বিষয়গুলো নিয়েই কথা হচ্ছিল। আমাদের স্টুডিওতে রয়েছেন আজ কবি ফরহাদ মজহার। আমি এইভাবেই শুধু বললাম, বাকি তার যে পরিচয় আপনারা খুব ভালোভাবেই জানেন। ফিরবো আপনার কাছে আলোচনায়। আমি যদি একটু সংস্কারের জায়গাটায় আসি, সেখানে বলতেই হচ্ছে যে আপনার আরও একটি কথা যেটা আপনি বলেছেন বিভিন্ন সময়ে, যে এই যে সংস্কার কমিশন হচ্ছে, অনেকগুলো কমিশন হয়েছে, তারা কাজ করছে, সামনে রিপোর্ট জমা দিবে, কিন্তু আপনি একটি প্রশ্ন এখানেও তুলেছেন এবং চমৎকারভাবে আপনার এই প্রশ্নের সাথে অনেকে একাত্মতা প্রকাশ করেছে, যে সংস্কার কমিশনের সদস্য দেয়া হয়েছে, তাদের প্রধান করে দেয়া হয়েছে, কিন্তু তারা কাদের সাথে আলাপ করছেন? তারা কি জনগণের সাথে কোনো কথা বলছেন কিনা? এই একাত্মতা প্রকাশের পাশাপাশি তো অনেকগুলো ভাবনা চিন্তা থাকে মানুষের, আপনি যদি আরেকটু স্পষ্ট করতেন। প্রথমে দেখুন, এই কমিশন তো করে আপনার যে নতুন জনগণের যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, অভিপ্রায়টা ব্যক্ত হয়েছে, এটাকে ধরা যায় না, কারণ এটা গণবলিশ। খেয়াল করুন, শব্দ কিন্তু গণঅভ্যুত্থান, মানে জনগণকে আপনাকে অন্তর্ভুক্ত করতেই হবে। শহরের কিছু এলিট অভিজাত শ্রেণীকে নিয়ে এসে আপনি তাদের সঙ্গে কথা বলে তাদের চিন্তাভাবনা শুনে তো আমার কোনো লাভ নাই। আপনাকে তো এটাকে, এই আলোচনাকে নিয়ে যেতে হবে একেবারে গ্রাম পর্যায়ে, কারণ জনগণের আশা আকাঙ্ক্ষা যদি আপনি ধারণ করতে না পারেন, স্বভাবতই আপনি একটা শক্তিশালী রাষ্ট্র পাবেন না। তো জনগণ কী চাইবে? জিনিসপত্রের দাম সে কম চাইবে, কৃষি ব্যবস্থার সংকট সে চাইবে। এখানে বিষ দিয়ে আমাদের সমস্ত কৃষি ব্যবস্থাকে বিষাক্ত করে ফেলা হয়েছে গ্রামে, আমাদের বিভিন্ন হাওর জলাভূমি সবগুলো বেদখল হয়ে গেছে। তাহলে এগুলোর তো একটা সাংবিধানিক বা একটা গঠনতান্ত্রিক ইমপ্লিকেশন আছে। তাহলে আগামী দিনে যে গঠনতন্ত্র তৈরি হবে, গণতন্ত্র মানে কনস্টিটিউশন যেটা তৈরি হবে, সেখানে তো আপনাদের কিছু সাধারণ কিছু নীতি আপনাকে থাকতে হবে। যেমন ধরুন, আপনি প্রাণ, প্রকৃতি, পরিবেশ ধ্বংসকারী কোনো নীতি কিংবা আইন রাষ্ট্র প্রণয়ন করতে পারবে না। এখন রাষ্ট্রটা করতে পারে ইচ্ছে করলে, আমি রাষ্ট্র ইচ্ছা করলে বাইরে থেকে বিষ আমদানি করতে পারে, কোম্পানিকে ব্যবসা করে দিতে পারে। আমাদের সারা দেশ এখন প্লাস্টিকময় হয়ে গেছে, ঠিক আছে। তো রাষ্ট্র ইচ্ছা করলে এই যে এমন সব আইন করতে পারে যাতে একমাত্র উপকৃত হয় ধনীরা, গরিবরা উপকৃত হয় না। ফলে এই যে বিভিন্ন ক্ষেত্রে যে আইনগুলো তারা তৈরি করে, তার যে সাধারণ যেই নীতিটা, এই সাধারণ নীতিটা তো শুনতে হবে জনগণ কী চায়। আমরা যখন প্রকৃতি, প্রাণ বৈচিত্র্য বলি, গাছপালা তো সব ধ্বংস করে ফেলেছে, কিছু তো নাই, বন তো বলে কিছু নাই। তারা নিশ্চয়ই রাষ্ট্রের এমন কোনো নীতি থাকতে পারবে না যে নীতি বা আইনের দ্বারা এই ধরনের বন ধ্বংস হয়, এই ধরনের আমাদের নদী ধ্বংস হয়, আমাদের সমুদ্র ধ্বংস হয়। তো আপনি জনগণের সঙ্গে কথা না বললে এগুলো কী করে আসবে? আপনি জনগণের সঙ্গে যেসব কথাবার্তা বলছেন কমিশনের লোকজন, এরা তো শহরের সকলে, এরা তো শহরে মানুষ, এরা তো শ্রমিকের সঙ্গে তার কোনো
তাহলে সেক্ষেত্রে আপনি বলছেন একদম প্রান্তিকের মানুষের কথাগুলো উঠে আসতে হবে সকল স্তরে, শুধু তাই না, তার মানে যে আপনি অভিজাতদের বাদ দেবেন তাও নয়, পুরো এটা তো গণ অভ্যুত্থান হয়েছে। আমি এটাকে খেয়াল করি, গণ অভ্যুত্থান থেকে এটাকে জাতীয় বানানো হচ্ছে। জাতীয় মানে কি? এখানে একমাত্র রুল করবে পলিটিক্যাল পার্টিগুলো। জাতীয় মানে কি? জনগণকে বাদ দিয়ে তো জাতি বলে কোনো শব্দ নেই। আমরা জাতি থেকে তো জনগণে যেতে হবে আমাদেরকে আগে। জাতিবাদী তো আমাদেরকে সর্বনাশ করেছে। বাঙালি জাতিবাদের নামে তো আমরা এই একদিন পর্যন্ত এই ফ্যাসিস্ট এই রাষ্ট্রকে আমরা কায়েম করেছি, রেখেছি না? তাই জাতির নামে বাঙালি জাতি রাষ্ট্র আমরা বানিয়েছি। এখন তো আমাদের জনগণের রাষ্ট্র বানাতে হবে। তো জনগণের রাষ্ট্র বানাতে হলে তো আপনাকে জনগণের কাছে যেতে হবে, জনগণের কথা শুনতে হবে। সে হয়তো যেভাবে আইনি ভাষায় বলবো আর সে হয়তো বলতে পারবে না। আমি একটা বাচ্চাদের সঙ্গে একবার একটা স্কুলে বলেছিলাম, আমি যে বলে যে অভিপ্রায় কী, ঠিক আছে আমি বলি না গণ অভিপ্রায়, বাচ্চা মেয়েরা বলতেছে অভিপ্রায় কি? আমি তোমার কী অভিপ্রায়? তুমি আচার খেতে চাও না? হ্যাঁ চাই। তোমার বড়ি আঁচে ভালো লাগে না? হ্যাঁ খুব ভালো লাগে। তোমার ইত্যাদি আঁচে ভালো লাগে? আমি হ্যাঁ খুব ভালো লাগে। তো আমি তাহলে এইটা অভিপ্রায়। তো এই অভিপ্রায়ের সঙ্গে একটা গঠনতন্ত্র কনস্টিটিউশন তৈরির সম্পর্ক কী? কারণ এই অভিপ্রায়কে তখন আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম, তোমাদের এই এলাকায় কোনো তেঁতুল গাছ আছে? নাই। তোমাদের এই এলাকায় কোনো বড়ই গাছ আছে? নাই। দেখতে পেয়েছেন আপনি অলরেডি কিন্তু এই যে একেবারে, তাহলে এই নাই কেন? এই যে স্থানীয় সরকার ব্যবস্থার এই দায়িত্ব নাই যে বাচ্চাদের তেঁতুল খাওয়াটাও এটাকে নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব? এটা তো আপনি কথা না বলে বুঝবেন না। তারা সঙ্গে সঙ্গে তারা বুঝলো অভিপ্রায় মানে কি। তাহলে এই যে অভিপ্রায়ের ভিত্তিতে আমরা কি বলি, আমরা অভিপ্রায়ের পরম অভিব্যক্তি, জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি, এটাকে বলা হয় গঠনতন্ত্র, এটাকে বলা হয় রাষ্ট্র, এটাকে বলা হয় গণতন্ত্র। আপনি বিএনপি বলুন বা অন্যান্য দলগুলো বলুন, আগে তো তাদেরকে বিশ্বাস করতে হবে এটাকে গণতন্ত্র বলে। তারা যেটাকে গণতন্ত্র বলছেন এটা হচ্ছে লুটিয়া এবং মাফিয়া শ্রেণী গণতন্ত্র। নির্বাচন দাও, আমরা আবার লুটিপুটি খাই, এটা তো নাকি? চলে এসেছে আমাদের এটা এই পার্থক্যটা করতে হবে। নির্বাচন মানে কিন্তু গণতন্ত্র না, এটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারেন। নির্বাচন সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নাই। নির্বাচন একটা প্রক্রিয়া মাত্র, যে আপনি একটা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া। সেটা স্থানীয় সরকার নির্বাচন হতে পারে, সেটা গণপরিষদ নির্বাচন হতে পারে, সেটা আপনার কি বলে সংসদ নির্বাচন হতে পারে। তো বিএনপি কী চায় তাই তো আমরা জানি না। জি, গণপরিষদ নির্বাচন এবং সরকার নির্বাচন এই জায়গাটায় আমি আপনার কাছ থেকে নিঃসন্দেহে শুনবো, কিন্তু আপনি যেহেতু এই সংস্কার জায়গাটা শুনছিলাম এবং চমৎকারভাবে অভিপ্রায় অভিব্যক্তি শব্দগুলো নিয়ে আসলেন, তখন একটু জানতে ইচ্ছেই করে যে অনেক দিন ধরে যদি বলি যে অভিপ্রায় এটা এদেশে বা এদেশের কালচারে মানুষ অভিপ্রায়টাই ভাববার আলাদা করে সুযোগ পেয়েছে কিনা। অভিব্যক্তি আপনি বলেছেন চরম অভিব্যক্তি, পরম অভিব্যক্তি, শুধু অভিব্যক্তি প্রকাশ করবারই সুযোগ মানুষ পেয়েছে কিনা, সেক্ষেত্রে আবার পরম অভিব্যক্তি এইগুলো আসে। এখন আমি একটু জুড়ে দিতে চাই যে সংস্কার কমিশনগুলো হয়েছে বা সংস্কার করবার কথা যে সব জায়গায় বলা হচ্ছে, বিচার বিভাগের সংস্কার, পুলিশ প্রশাসনের সংস্কার, এই জায়গাগুলোতে জনগণ কিভাবে চাচ্ছে যে এই যদি শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার কথাই বলি, সেটা জনগণ কিভাবে চাচ্ছে, কতটা ভাবা হচ্ছে, কতটা তাদের কথা শোনা হচ্ছে, কিংবা পুলিশ প্রশাসন, বিশেষ করে পুলিশ প্রশাসন নিয়ে মানুষের অনেক কথা রয়েছে, অত্যাচার নিপীড়নের অনেক ইতিহাস রয়েছে, সেই জায়গাটায় কতটা শোনা হচ্ছে এই জায়গাগুলোতে তাদের কথা? না, এই জায়গাতে আমি একটা জিনিস হচ্ছে যে এটা 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 মারাত্মকভাবে ব্যর্থ, মানে পুলিশের ব্যাপারটা ব্যর্থতার জন্য আমি নিঃসন্দেহে আপনার এই সরকারকে দোষারোপ করবো না। এটা হচ্ছে পুলিশ একান্তই হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে রাজনৈতিক দলের এবং রাষ্ট্রের। আমি মনে একটু, যেহেতু লোকে আমার তাত্ত্বিক জায়গাটা বেশি শুনতে পছন্দ করে, সেটা আমি এটা বেশি ব্যাখ্যা করবো, তাহলে আমি প্র্যাকটিক্যাল প্রশ্ন তারা ধরতে পারবে। দেখুন, আমাদের সমাজের মধ্যে রাষ্ট্র এবং সরকারের পার্থক্য কিন্তু স্পষ্ট না। আমি যদি আজকে জিজ্ঞাসা করি কাউকে যে ভাই তুমি কী করে এই পার্থক্যটা বুঝো, আজকে পুলিশ, সাধারণ পুলিশকে যদি জিজ্ঞাসা করেন, ও কিন্তু রাষ্ট্র বুঝে না, ও কিন্তু বলে সে সরকারের কর্মচারী। কথা খেয়াল করেন, সরকার চালায় কিন্তু রাজনৈতিক দল, ফলে সে রাজনৈতিক দলের কর্মচারী। ফলে আপনি যখন এটা রাজনৈতিক দল ক্ষমতায় যায়, তখন পুলিশ ভাবে যে সেই দলের হুকুম শোনাটাই তার একমাত্র দায়িত্ব। আপনি যদি এই গোড়ার জায়গার সমাধান না করেন, যে পুলিশকে এডুকেট না করেন প্রথম থেকে যে তুমি কিন্তু রাষ্ট্রের কর্মচারী, সরকারের না। সরকার তো আজকে একটা সরকার আছে, কালকে আরেকটা সরকার আসবে, দলীয় সরকার থাকতে পারবে, গণসরকার থাকতে পারে, নানা রকম সরকার থাকতে পারে। তো সেই জন্যে এই যে একেবারে প্রাথমিক যেসব সচেতনতা, প্রাথমিক যে সকল শিক্ষা আমাদের সমাজে মারাত্মকভাবে অভাব, সেই শিক্ষাটা দেওয়াটাই ছিল এই এখনকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম। প্রতিষ্ঠানগুলো দায়ী নয়, বিশেষ করে আমি যদি প্রতিষ্ঠানগুলো দায়ী কিনা এটা জানতে চাচ্ছি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, যে আমরা তো সেই রাষ্ট্র তো গঠন করি না যে জনগণকে এই শিক্ষা, পুলিশ ভাববে যে আমি রাষ্ট্রের জন্য কাজ করব, আমি সরকারের জন্য নয়। সেক্ষেত্রে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দিচ্ছি যে রাষ্ট্র
এই ধরনের গণ সচেতন পুলিশ তৈরি করে, আমরা তো সেই রাষ্ট্র বানাই নাই। তাহলে ছাত্র তো ওই রাষ্ট্রই বানাতে চেয়েছে, যে আগে একটা রাষ্ট্রটা বানাও, আমার ঘরটা নাই যেখানে আমি বাস করবো আপনাকে নিয়ে, ধরুন আরও আমাদের সকলেই মিলে বাস করবো একটা জায়গা, বিভিন্ন দল সকলে মিলে বাসছে, এটা তো বাড়ি। এখন এই বাড়িটা ভাঙা কিচ্ছু নাই, আপনি তাকে তো আপনি আগে ঠিক করবেন, তার নীতি কী হবে, তার এথিক্স কী হবে, তার আদর্শ কী হবে, এবং কী করে আমরা পরস্পরের সম্পর্ক ঠিক হব, সে আইনি ব্যাপারগুলোর সম্পর্কগুলো ঠিক করবেন, সাংস্কৃতিক সম্পর্ক ঠিক করবেন, আবার ধর্মীয় সম্পর্ক, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় আছে তাদের মধ্যে সম্পর্ক ঠিক হবে, এইটা তো আপনি আগে আলোচনা করবেন। এটাকে বলে গঠন করা। এই জন্য সংস্কার কথাটা আমি খুবই অপছন্দ করি, কারণ এটা আমাদেরকে পিছিয়ে দিচ্ছে বারবার। আমাদেরকে বলতে হবে গঠন করা। দেখুন আজকে কী হচ্ছে, এই যে আমাদের সনাতন ধর্মাবলম্বীরা তারা 8 দফা নিয়ে এসছে, আপনি ধরে তাদেরকে নিয়ে কী বলছেন, সে রাষ্ট্রদ্রোহী বলে একজন জেলে ঢুকিয়ে দিলেন। তো এটা কি রাষ্ট্রকে স্থিতিশীল হবে এর দ্বারা? এটা কি পথ? তা আপনি তো শুনতে হবে, সে 8 দফা দেবার সে জন্য দিতে পারে, তার জন্যই তো আজকে এই গণঅভ্যুত্থানটা ঘটলো। কারণ একদিন পর্যন্ত সে দলের দ্বারা প্রভাবিত ছিল, আওয়ামী লীগ দ্বারা প্রভাবিত ছিল, কিংবা বিএনপি দ্বারা প্রভাবিত ছিল, বা সে শুধু আওয়ামী লীগকে ভোট দিত। এখন তাকে আওয়ামী লীগ থেকে যদি বের করতে চান, তাকে তো তার কথা বলতে দিতে হবে। সে তো বুঝতে হবে যে এটা তারই রাষ্ট্র, দিল্লি তার রাষ্ট্র নয়, ভারত তার রাষ্ট্র নয়। তাকে তো এডুকেশন দরকার। আপনি এডুকেশনটা কী করে করবেন? করবেন না আপনি না করলে সে বারবার ভুল করবে। আপনি বারবার এমন সব সে অবস্থান নেবে যেটা দেশের জন্য কল্যাণকর না, দেশের জন্য অন্তর্ঘাতমূলক হতে পারে। সে যখন পুরনো রাজনৈতিক দলের প্রভাব থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে আসতে যাচ্ছে, আপনি ধরে তাকে রাষ্ট্রদ্রোহী বানিয়ে ছেড়ে দিলেন। তো এগুলো কি কাজ নাকি? এটা কি এই সরকারের এটা কি ভালো কাজ হয়েছে? এদিকে আমরা মনে করি দিল্লির সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হবে, এদিকে আমরা আন্তর্জাতিক ভাবমূর্তি ভালো হয়েছে। আর দেখুন, গণ অভ্যুত্থান মানে পুরনো সমস্ত কলোনিয়াল আইনকে বাতিল হয়ে যাওয়া। রাষ্ট্রদ্রোহ আইন একটা কলোনিয়াল আইন, এটা একটা ঔপনিবেশিক আইন। এটার দ্বারা যেমন এর আগে বহু আমাদের দেশের নাগরিককে রাষ্ট্রদ্রোহ আইনে গ্রেফতার করা হয়েছে, এবং সেই জায়গাটা অনেকে বলে থাকেন, আপনি যেটাকে গঠন বলছেন, বাকিরা সংস্কার বলছে, বা এখন আমরা একদম যদি বলি যে সর্বাত্মকভাবেই এই সংস্কার শব্দটা এত বেশি ব্যবহৃত হচ্ছে, সেই জায়গায় সংস্কারই বলি, গঠনই বলি, আমাদের এগুলো করবার ক্ষেত্রে অনেক রাজনৈতিক দলগুলো, আমি শুধু বিএনপির কথা বলছি না, আমি বামদের কথা বলছি, অনেকেই নির্বাচনের কথা এই জন্য বলে থাকেন যে সংস্কার বা এই গঠন এটা তো আসলে দীর্ঘ সময় লাগবে, এতগুলো আইন যদি হয় যে একদম ব্রিটিশ আইনগুলো রয়ে গেছে। বুঝতে পেরেছি না, এটা দীর্ঘ সময়ের ব্যাপার না। আপনি একটা প্রসেস শুরু করেন, এবং সেই প্রসেসের মধ্যে তো বিএনপিও থাকবে, বিএনপি তার বাইরে না, আপনি বাম দলগুলো থাকবে। প্রথম কথা হচ্ছে আমাদের কনসেপ্টের জায়গা পরিষ্কার থাকতে হবে, কারণ তারা এই কনসেপ্টে ব্যবহার করছে তাদের ব্যক্তিগত রাজনৈতিক সুবিধার জন্য। তারা কিন্তু ফরাম মাঝে গঠন বলে তার বিরোধিতা এই জন্য করছেন না যে এই কনসেপ্টটা ভুল, তা না, কিন্তু তারা সংস্কার বলে সুবিধা, মানে আপনি আসলে কিছু করা লাগবে না, রাষ্ট্রটা যেমন আছে তেমনি থাকবে, তারা গিয়ে শুধুমাত্র ক্ষমতায় যাবেন। গঠন কথাটা একটু আগে আপনাকে যেভাবে বলেছি, এই যে বাচ্চাদের বড়ই খাওয়া কি আচার খাওয়ার কথাটা সিম্পল কথা বলছি, এর মধ্যে আপনি জনগণকে অন্তর্ভুক্ত করেন। এই ধরনের আলোচনাকে বলে গঠনতান্ত্রিক কাউন্সিল। মানে আপনি যখনই আলোচনা করেন তখনই কিন্তু জনগণ আপনার পক্ষে চলে আসে, অনেক সমস্যা আপনার সমাধান হয়ে যায়। স্টেবিলিটি যাকে বলে, রাষ্ট্রের যে স্থিতিশীলতা সঙ্গে সঙ্গে আসে। আজকে জনগণ কিন্তু জানেন না যে কেন জিনিসপত্রের দাম বাড়ছে। জিনিসপত্রের দাম বাড়ছে সিন্ডিকেটের জন্য, কিন্তু আপনি সিন্ডিকেট ভাঙার কিন্তু কোনো ক্ষমতা ডক্টর ইউনূসের নাই, কারণ আমরা সেই ক্ষমতা তাকে দেই নাই। এখন কী হবে ঘটনাটা, আপনি জিনিসপত্রের দাম বাড়বে, আর কী হবে, দোষী হবে কে, ডক্টর ইউনূস। দেখুন এগুলো কিন্তু কৌশল, এটা কিন্তু রাজনৈতিক দলগুলোরই কৌশল, যাতে আপনি এই অন্তর্বর্তীকালীন সরকারকেও যত দ্রুত সম্ভব আপনি ফেলে দিতে পারেন, নিয়ে তারা এসে আবার আগের মতো। যদি সিন্ডিকেট ভাঙার ক্ষমতা অন্তর্বর্তী সরকার, আপনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বললেন, না থাকে, তাহলে এটা থাকবে যদি আপনি শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট বা তার যে দোসরদের বিচার করা, বা জুলাই গণঅভ্যুত্থানে যারা একদম সেই খুনের নির্দেশদাতা, সেই জায়গায় তার আসলে কতটা থাকবে? না, থাকবে না। আপনি ঠিকই বলছেন। তাহলে আপনাকে তো আগে সরকারের পূর্ণ ক্ষমতা দিতে হবে। আমি কি বলছি, প্রথম দিন থেকে বলেছি, অন্তর্বর্তীকালীন সরকারকে উপদেষ্টা সরকার বানানো যাবে না। শেখ হাসিনার আইনের অধীনে সংবিধানের মধ্যে রেখে আপনি কি মনে করেন যে শেখ হাসিনার বিচার সম্ভব? এসব অ্যাবসার্ড কথাবার্তা বললে হবে? আপনি কি করে এটা করতে সম্ভব? তাহলে সেই উপলব্ধি বোধ আমাদের কি 5 আগস্টের পর আসেনি? আমি বলতে চাচ্ছি যে অনেকেই এটা এখন বলছে যে কেন আমরা এই সংবিধানের অধীনে গিয়ে তারা শপথ নিলেন, বা রাষ্ট্রপতির উপদেষ্টা বলা হচ্ছে তাদেরকে, তাহলে কেন বিপ্লবী সরকার গঠিত হলো না তখন? সেটা তো আপনি তাদেরকে জিজ্ঞাসা করবেন কেন তারা করেননি। আমি তো আমার কথা বলে যাব। আজকে আপনি আমাকে ডেকেছেন, আমি তো 20 বছর আমাকে কথা বলতে দেওয়া হয়নি।
আপনি আমাকে ডেকেছেন, নিশ্চয়ই আমার কথা একটা গুরুত্ব সমাজের আসছে, সমাজে তার একটা প্রতিধ্বনি হচ্ছে, লোকে বুঝতে চেষ্টা করছে যে ঘটনাটা কী ঘটলো। 5ই আগস্টে আমরা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। এই বিশ্বাসঘাতকতার চরম মূল্য দিতে হবে বাংলাদেশকে, এবং এটা শুধরানোর একমাত্র উপায় হচ্ছে অবিলম্বে বিএনপির উচিত সকলের সঙ্গে বসা, ছাত্রদের সঙ্গে বসা, সেনাবাহিনীর সঙ্গে বসা, সকল পক্ষের সঙ্গে বসা, বা আমাদের অন্যান্য যারা ব্যুরোক্র্যাট আছেন, অনেক গুরুত্বপূর্ণ মানুষ আছেন, সকলের সঙ্গে বসে আমরা একটা নিজেরা এই ধরনের আগামী দিনের বাংলাদেশ কেমন হতে পারে, কি হওয়া উচিত, এটা আন্তরিক তর্ক বিতর্কের মধ্যে দিয়ে, আন্তরিক আলোচনার মধ্যে দিয়ে শেষ হতে হবে। অযৌক্তিক কথা বললে হবে না। আপনি যদি অযৌক্তিক কথা আমাকে বলেন যে না সংস্কার চাই, গঠন চাই না, বা ফরহাদ মজহারের শব্দটা গঠন, কনস্টিটিউটের বাংলাটা কি? কনস্টিটিউট করা, কোনো কিছু গঠন করা। তো আপনি কনস্টিটিউশন বাংলাদেশ সংবিধান না, এটা তো কলোনিয়াল কনসেপ্ট। তাহলে আমি ফরহাদ মজহার যদি কোনো ভুল বলে আমি তো সঙ্গে সঙ্গে মেনে নেব। এবং আপনি সামনে সেই আলোচনার টেবিলে যেভাবে আহ্বান করছেন, সেই জায়গায় আপনার কি মনে হয় কতটা সারা মিলতে পারে? সেটা তো আমি রাজনৈতিক দলগুলো, আমি মনে করি এই অবিলম্বে ডক্টর ইউনূসের উচিত এই রাজনৈতিক দল নির্ভর তিনি যে ঘোষণা দিচ্ছেন এটা ভুল পথ। তাকে জনগণের সঙ্গে কথা বলতে হবে, কারণ জনগণ বলতে আমি কি বুঝি, তার যথেষ্ট উপদেষ্টারা আছেন, আর বিভিন্ন জেলায় জেলায় ডিসিরা আছেন। তার উচিত ডিসিদেরকে ডেকে এলাকার জনগণের সঙ্গে কথা বলা, এবং বলা জনগণ কী চায় আগে জনগণের সঙ্গে জেনে নেওয়া, তারপরে রাজনৈতিক দলও কথা বলবে। তারা তো বলতেই আছে সারাক্ষণই, যখনই তাদের কিছু খারাপ লাগে তারা চলে যাচ্ছেন আপনার উপদেষ্টার কাছে এবং তারা তার কাছে কথা বলছেন। কই এটা গ্রামের লোক তো দিতে পারছে না, একটা শ্রমিককে যে তিনি ঢুকতে দেবেন? আপনার এই প্রপোজাল মানে একদম অন্তর্বর্তী সরকারের কাছে দেয়া হয়েছে কিনা, কারণ আপনি তো দেশের মঙ্গল চান, এবং সেখানে কতটা সাড়া মিলতে পারে সেই আলাপচারিতা নিয়ে আবারও ফিরবো। বিরতির সময় হয়েছে। ঠিক আছে। সম্মানিত দর্শক, আপনার মত, যে অনুষ্ঠানটা কিনা আপনাদেরই মতের বহিঃপ্রকাশ ঘটে কোনো সম্মানিত আলোচকের আলোচনার মধ্য দিয়ে, সেই অনুষ্ঠানে আমরা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরবো শীঘ্রই, সাথেই থাকবেন। আবারও ফিরে এলাম আপনার মত অনুষ্ঠানের আজকের আয়োজনে। আজ আমরা কথা বলছি 2025-এর বাংলাদেশ কেমন হতে যাচ্ছে সেই জায়গাটায়, এবং আমাদের সাথে রয়েছেন কবি, দার্শনিক, রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। আপনার কাছে আসি, এবং অন্তর্বর্তী সরকার এই বছর 2025 যেহেতু, সেই জায়গাটা আবার ফিরে আসতে চাই। 2025-এ নতুন বছরে এসে তারা লক্ষ্য এক ধরনের স্থির করেছে যে তারা জুলাই হত্যাকাণ্ডের বিচার করবে, এবং সংস্কার করবার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো বা একদম জাতীয় ঐক্য যেটা, সেটা গড়ে তোলবার চেষ্টা করবে, এবং সবশেষ তারা যেটা বলেছে যে রোড ম্যাপ অনুযায়ী নির্বাচন হবে। এখন এই রোড একদম 3 নম্বরটা থেকে শুরু করতে চাই। রোড ম্যাপ অনুযায়ী নির্বাচন, সেখানে রোড ম্যাপ নিয়ে অনেকের মধ্যে ধোঁয়াশা, অস্পষ্টতা, তারা কোনো স্পষ্টতা খুঁজে পাচ্ছেন না। আপনার কাছে কি মনে হচ্ছে? দেখুন, এই শব্দগুলো তো, রোড ম্যাপ, এইসব শব্দগুলো খুব মিলিটারি টার্ম, পলিটিক্যাল টার্ম না, ঠিক আছে না? ওকে। এবং আপনি ধরুন এটা ধোঁয়ার সাথে বটেই। প্রথমত আমরা যে প্রাথমিক যে সকল আলোচনাগুলো করেছি, যেগুলো রাজনৈতিক আলোচনা, যে আমরা একটা গণঅভ্যুত্থান করেছি, আমাদের একটা নতুন গঠনতন্ত্র দরকার, এটা হচ্ছে প্রথম ফোকাস। ফলে আপনি যে জাতীয় ঐক্য করবেন কী জন্যে? আবার লুটপাট করার জন্য? জনগণের দিক থেকে প্রশ্ন, জাতীয় ঐক্যটা কিসের? কোন জাতির মধ্যে? এই জাতির মধ্যে কারা কারা অন্তর্ভুক্ত? এই জাতির এই মধ্যে কি আওয়ামী লীগ অন্তর্ভুক্ত? আপনি যে ফ্যাসিস্ট শক্তিকে আপনি ক্ষমতা থেকে উৎখাত করেছেন, আপনি সে কোনো এই পর্যন্ত কোনো অনুশোচনা পর্যন্ত করেন, সে দুঃখ প্রকাশ পর্যন্ত করেন, কোথাও দেখবেন না আপনি। এবং শুধু তাই না, সে ক্রমাগত কিন্তু এটাকে অস্থিতিশীল করার জন্য একটার পর একটা সে ভূমিকা পালন করছে। এবং ইতিমধ্যে এই যে শেখ হাসিনা বসে আছেন দিল্লিতে, এবং দিল্লির যে পররাষ্ট্রনীতি এবং তার যে ভূরাজনৈতিক তার যে দৃষ্টিভঙ্গি, সেটা তো বাংলাদেশের বিপক্ষে। তা আপনি কিসের জাতীয় স্বার্থ নিয়ে আপনি আলোচনা করবেন? কাকে নিয়ে? তার মধ্যে কি আওয়ামী লীগ থাকবে? ইতিমধ্যে বিএনপি বলছে যে আমরা কি ওই যে হঠাৎ করে তাদের 72 সালের সংবিধান প্রতি অতি প্রীতি দেখা যাচ্ছে। এগুলোর তো সমাধান করতে হবে জাতীয় আলোচনার মাধ্যমে। যারা এই ধরনের অবস্থান নিচ্ছে, আপনি কি মনে করেন যে জনগণ তাদের পক্ষে থাকবে? তারা তো ইতিমধ্যেই জনগণের সঙ্গে তাদের একটি বিরোধ তৈরি হয়েছে, তারা তো জনগণকে রিপ্রেজেন্ট করে না। আর যারা আওয়ামী লীগের প্রতি এখনও সহৃদয়, এখনও পর্যন্ত আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কোনো প্রকার অনুশোচনা বাদ দিয়ে পুনর্বাসনের জন্য তৎপর, তো এদের সঙ্গে কি জাতীয় আলোচনা করবে এই আপনার অন্তর্বর্তীকালীন সরকার? আমি তো মনে করি ডক্টর ইউনূস, জনগণের প্রতিনিধিত্ব যদি এখন যারা রাজনৈতিক দলগুলো রয়েছে বিদ্যমান ব্যবস্থায়, শুনুন আমি এটা উত্তরটা দিচ্ছি, আপনি তাহলে জনগণের প্রতিনিধি কথাটা ব্যাখ্যা করতে হবে, এটা মানেটা কি? জনগণের প্রতিনিধি আসে একটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে, আপনি ভোট দিতে যাচ্ছেন,
কিন্তু গণ-অভ্যুত্থানে জনগণের প্রতিনিধি বলতে বোঝায় এখন ডক্টর ইউনূস আর কেউ জনগণের প্রতিনিধি না, তাকে রক্ত দিয়ে নির্বাচিত করা হয়েছে সোললি। এবং তিনি যদি এই ক্ষমতা পালন করতে না পারেন এবং তার এই যে জনগণের প্রতিনিধিত্বের বলে তাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, এই ক্ষমতা তিনি ইতিমধ্যেই তো তিনি দিয়ে দিয়েছেন এই সংবিধানের অধীনে। বিদ্যমান ব্যবস্থায় বলছি না, যদি আপনার মতো করে বর্তমান প্রেক্ষাপটে একদম এখানে দাঁড়িয়ে এই প্রেক্ষিতে যদি কথাটা বলি, সেক্ষেত্রে জনগণের প্রতিনিধিত্ব তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা একদম নেতৃত্বে ছিল, সেই জনতা তো পেছনে ছিল, সামনে ছাত্ররা ছিল, তারা একটি নতুন দল গড়বার কথা বলছে এবং সেই জায়গাটায় তাদের মধ্য থেকে তারা যদি দলটা করে, সেই যদি আবার অভিপ্রায় শব্দটা ব্যবহার করি, অভিব্যক্তি শব্দটা ব্যবহার করি, সেইখানে জনগণের আশা আকাঙ্ক্ষা কতটা পূরণ হতে সেটা পারে? তারা, ঠিক আছে, খুব ভালো প্রশ্ন। সেটা তারা দল করছে, তাদের দলিল দেখবো আমরা, তারা কি বক্তব্য দিচ্ছে এটা দেবো। এখন তো তাদেরকে দল কি করবেন আপনি, তাদেরকে আপনি সেখানে স্পষ্টতা পাচ্ছেন তারা দল করবে কি করবে না? কারণ আমি মনে করি তাদের দল প্রথম দিন থেকে করা উচিত ছিল, তারা ভুল করেছে। তারা হয়তো অনেক জটিলতা থেকে আমরা বেঁচে যেতাম। এবং ভালো যে এখন তারা দল করার চেষ্টা তারা করছে, এবং যেটা ভালো বলে মনে করি আমি ডেফিনেটলি। এবং সেই দিক থেকে আমি মনে করি যে এই তো দল করার তো অধিকার, যে কোনো নাগরিকের অধিকার, আমার অধিকার আছে, আপনার অধিকার আছে। তো দল তারা করলে তারা কী বক্তব্য দিচ্ছে তার দ্বারাই তাদের গ্রহণযোগ্যতাটা ঠিক হবে, ঠিক আছে, এটার দ্বারা তার ঠিক হবে। এখন দেখেন আমাদের সমাজে কিন্তু এটা ইস্যু না। এখন আমাদের সমাজে এখন অস্থিতিশীলতা তৈরির জন্য প্রধানত যে দলটি দায়ী সেটা হলো বিএনপি। এবং বিএনপির কাছে আমার কাতর এবং অত্যন্ত বিনীত অনুরোধ যে তারা প্রথমত তাদের উচিত কনসেপচুয়াল তর্কগুলো করা। আমরা এই ধরনের, তারা নির্বাচন চান, খুব ভালো কথা, তো কী নির্বাচন চান পরিষ্কার করে বলা। তাদের অনেকগুলো প্রস্তাবনা আছে, সংস্কার সংক্রান্ত প্রস্তাবনা আছে, তো সেটা বাদ দিয়ে তারা আসলে কী ধরনের সরকার চান, কী ধরনের রাষ্ট্র চান, কী ধরনের জুডিশিয়ারি চান, তারা বলুক না। তারা তো বলুক, যে কোনো রাজনৈতিক দল যদি কম্পিটেন্ট হয়, তারা যদি মনে করে যে তারা এই জনগোষ্ঠীকে নেতৃত্ব দিতে সক্ষম, তো তারা তো বলুক, আমরা তো শুনবো। আমি তো শুনতে রাজি আছি। তারা তো এই পর্যন্ত কোনো বক্তব্য দেন নাই যে কী ধরনের রাষ্ট্রটা হবে আগামী দিনে, গণতন্ত্রের রূপ কী করে হবে। তারা একটা রোডম্যাপ চাচ্ছেন কি নির্বাচনের। আরে ভাই, নির্বাচনের রোডম্যাপ দিয়ে আমি কী করবো? আমি এখন নির্বাচনটা কীরকমভাবে হবে এটাই তো আগে ঠিক হয় নাই, হবে গঠনতন্ত্র দ্বারা, কনস্টিটিউশন দ্বারা। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, এর আগে নির্বাচনটা তো গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ দ্বারা, ঠিক আছে। সেই অধ্যাদেশটা শেখ হাসিনার কি তার আইনের অধীনে, এবং তিনি এই অধ্যাদেশটা করেছেন। তা আপনি কি মনে করেন নির্বাচন দেব সে পুরনো অধ্যাদেশ দ্বারা? এগুলো তো অযৌক্তিক কথা। তারা তো ওই যে আপনি দুটো নির্বাচনের কথা বলেছেন, সেখানে তারা হয়তো সরকার নির্বাচনের ক্ষেত্রেই বেশি গুরুত্ব আরোপ করছেন। কেন জনগণ, আমাকে বলুন, কেন গণপরিষদ নির্বাচনের কথা বলেছেন, তাহলে কেন জনগণ বিএনপির কথার প্রতি সম্মতি জানাবে? এবং কেন বা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শুধু বিএনপিকে অতিরিক্ত প্রাধান্য দেবে? কারণ এই দাবির মধ্য দিয়ে তো বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। জনগণ তো এটা চাইছে না, জনগণের দাবি ভিন্ন, যে জিনিসপত্রের দাম কমুক, সিন্ডিকেট কমুক, এবং আমরা একটা নতুন একটা বাংলাদেশ চাই, যেটা শেখ হাসিনা বাংলাদেশ হবে না। এটা যে সে তার সরলভাবে, রাজনৈতিক দলগুলো বলছে যে একটা অনির্বাচিত সরকার কখনো এইসব সিন্ডিকেট ভাঙা, এই কাজ করতে পারবে না। আমাদের এই আপনার মত অনুষ্ঠানে এসেই অনেকে বলেছেন, বহুবার দিয়েছি এটা শুধু নির্বাচিত সরকারের পক্ষেই সম্ভব। এটা খুবই ভুল ধারণা। আমরা যে এই সরকারটা নির্বাচিত সরকার, রক্ত দিয়ে নির্বাচিত, বারবার বলেছি আমি। আপনি সেই কথার প্রতিফলন কিভাবে ঘটছে না, যেটা আপনি বলছেন যে এখন আমার কথা বুঝবেন, রক্ত দিয়ে আপনি যে সরকারকে নির্বাচিত করেছেন তাকে আপনি শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানে ঢুকিয়ে দিয়ে এখন নির্বাচন করছেন। এটা তো হবে না। আপনি কি মনে করেন জনগণ বোকা? আমরা বোকা? আমরা তো এখনো মারা যাইনি। ফলে আপনি তো এটা করতে পারেন না, আপনি তো এই কাজটাই করেছেন। তাহলে এই সরকার অবশ্যই পারে, যদি ডক্টর ইউনূসকে বা উপদেষ্টা সরকারকে পূর্ণ ক্ষমতা দেন। আপনি তো পূর্ণ ক্ষমতা দেন নাই তাকে তো জনগণের পক্ষে তার যে ক্ষমতা তার হাতে থাকা উচিত ছিল এটা দিচ্ছেন না। আর সারাক্ষণ কি আপনি এই সরকারকে আপনি ব্যস্ত করছেন অস্থিতিশীল। তাহলে যতটুকু ব্যর্থতা খুঁজে পেয়ে আপনিও খুঁজে পাচ্ছেন, যেসব জায়গাগুলোতে এই সরকারের ব্যর্থতা খুঁজে পাওয়া যাচ্ছে, পূর্ণ ক্ষমতা দিলে সে কি সফলতা সেটা পর্যবেসিত হতো? নিঃসন্দেহে সে পূর্ণ ক্ষমতায় মানেটা কি? দেখুন, আমার প্রস্তাবনাগুলো খুব ক্লিয়ারলি একটু বিচার করেন, ভাবেন। আমি আপনার দর্শকদেরকে বলছি, আমি প্রথম থেকে বলেছি যে ডক্টর ইউনূসের সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ঘোষণা দিতে হবে, অধ্যাদেশ না, কোনো সংবিধানের অধীন না। তিনি কোনো শপথ, পুরনো সংবিধান রাখবার শপথ নয়,
তিনি এসে বলবেন যে আমাদের প্রধান কারণ হচ্ছে যে বাংলাদেশকে একটা নতুন গঠনতন্ত্র উপহার দেওয়া, এবং যতদিন পর্যন্ত সেটা তাহলে এখনো সেই সুযোগটা নেই? কারণ সেদিন আমরা মার্চ ফর ইউনিটি থেকেও এই আহ্বান পেয়েছি যে আপনারা পদত্যাগ করে আবার সরকার গঠন করেন। দরকার তো নাই, পদত্যাগ করতে হবে কেন? আপনি সরকারকে নতুন করে রিকনস্ট্রাক্ট করতেই পারেন চাইলে, কিন্তু বিএনপিকে তো বুঝতে না কেন আপনি যেটা বললেন সেটা তো তারা এই উত্তরটা আমার কাছে নাই, কেন করছেন না? আচ্ছা, আমরা তো এটাতে সামাজিক তর্ক আকার আছে। আমার প্রস্তাবনা ছিল তো পরিষ্কার যে আপনি এই সরকারকে পূর্ণ ক্ষমতা, মানে সত্যিকারের উপদেষ্টা সরকার না, অন্তর্বর্তীকালীন সরকার আকারে আপনি আনবেন, যার কাজ হবে যে বাংলাদেশকে নতুনভাবে গঠন করা বা একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা, এবং প্রথম যে নির্বাচনটা হবে এটা হবে গণপরিষদ নির্বাচন। এখন এইটা যেন ঠিক মতো চলতে পারে, তার জন্য ইতিমধ্যে বিএনপিকে নির্বাচনের দরকারটা কি? যেটা তো গণঅভ্যুত্থানের সরকার, বিএনপি এখনই ক্ষমতা থাকবে কেন? বিএনপি এখন বাইরে থাকবে। আমি শেষ করি, আপনি কারণ বিএনপিকে তো আপনি নিয়ে আসতে পারেন, এই নিয়ে আসবার একটা পদ্ধতি তো আমি বলেছি যে রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশন কাউন্সিল, এটা গার্ডিয়ান কাউন্সিল করেন না, মানে বিএনপিকে নিয়েই এই কাজটা করেন। বিএনপিকে বাইরে রাখার দরকারটা কি? আমি বিএনপি, কারণ এটা তো একটা বৃহত্তর একটা জাতীয় বা একটা গণস্বার্থের ইস্যু, জনগণকে ক্ষমতা সম্পন্ন। আপনি বিরতিতে যাবার আগে এইটা যখন উল্লেখ করলেন, আমি আপনাকে বলেছিলাম বিরতি থেকে ফিরে সেটা একটু জানবো। আপনি তো বারবারই এই প্রপোজালগুলো দিয়ে যাচ্ছেন যে এটা হলে ভালো হবে, সমাজের কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে, কিন্তু সেই প্রপোজালগুলো আমলে কতটা নেওয়া হচ্ছে, বিবেচনায় কতটা নেওয়া হচ্ছে? আমি তো মনে করি জনগণ এটাকে নিচ্ছে। নইলে আপনি কি আমাকে ডাকতেন? আমি যদি আমার বক্তব্যের যদি কোনো রেশ জনগণের মনে না থাকতো, তার কোনো প্রতিধ্বনি না থাকতো, কোনো সমর্থন না থাকতো, তাহলে কে কি ফরাজ মাজারের নাম নিত? কিন্তু জনগণের একজন তো আমি কি একটা আয়োজন করতে পারবো, যেটা আপনি বললেন ডিসিদেরকে ডেকে, হ্যাঁ ডিসিরা আসলে আমি যে আমার এলাকার ডিসি হয়তো আমার যে চাওয়াটা, আমার অভিব্যক্তি, আমার অভিপ্রায়গুলো সেখানে তুলে ধরতে পারতেন যে আমি বড়ই গাছ চাই না এখানে কাঁঠাল গাছ চাই, কিন্তু সেটা বলবার জন্য সেই যে একটা স্টেজে তাদেরকে আহ্বান করা বা একটি কক্ষে সবাই একসাথে বসা, সেটা করবার যাদের দায়িত্ব তারা আমলে নিচ্ছেন কিনা? সেটা তো এখনকার যে সরকার আছেন, যার উপদেষ্টা সরকার, এইটা তারা তো আমাদের কথা শুনছে না, তারা আমাদের কথা শুনছেন না। এখন তারা যদি এইগুলোকে তারা গ্রহণ না করেন, স্বভাবতই উপদেষ্টা সরকার দুর্বল হবে এবং বিএনপির দাবি দেওয়ার মুখে তারা আরও দুর্বল হয়ে পড়বে। ফলে আপনি এখন তার সেই তো প্রক্রিয়া শুরু হয়েছে। আপনি এখন যে এই উপদেষ্টা সরকারের যে দুর্বলতা দেখছি, আমরা দুর্বলতা দেখছি তো এই কারণে, কারণ উপদেষ্টা সরকার তো আমাদের কথা শুনছে না, নাম্বার ওয়ান। 2 নম্বর হচ্ছে এই তর্ক, অনেক তো তর্ক তো উপদেষ্টা সরকারকে করতে হবে এমন তো কোনো কথা নেই। সেই তর্ক তো আমরা করছি বাড়ি থেকে। আমরা তো বিএনপির সঙ্গে তর্ক করতে পারি, জামাতের সঙ্গে তর্ক করতে পারি, এবি পার্টির সকলের সঙ্গে আমরা তর্ক করতে পারি। তর্ক মানে ইতিবাচক করতে, ঝগড়া বিবাদ না, ঠিক আছে? আবার বিএনপি নিশ্চয় হয়তো কিছু ইতিবাচক প্রস্তাব থাকতেই তো পারে না আমরা? তো এটা করবার তো একটা পরিবেশ তো তৈরি করে দিতে হবে। সবই সরকার দ্বিপাক্ষিক রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন। আপনি একটা সংকট তৈরি হলে গিয়ে বিএনপি গিয়ে আপত্তি করবে, ছেলেরা আপনার জুলাই গণঅভ্যুত্থানে ঘোষণাপত্র দিবে, বিএনপি গিয়ে আপত্তি করে আসছে, তারপর গিয়ে সরকার সেখানে গিয়ে আপনার কি বলে বাংলা দিচ্ছে। এগুলো তো ঠিক না, তো এগুলো তো অন্যায় কাজ। এটা তো এখন আপনি বলুন আমাকে, তাহলে এই যে সরকারের প্রতি জনগণের কি সমর্থন থাকবে বলুন? তরুণরা কি এই সরকারকে মানবে? তরুণদের রক্তের উপরে উত্তর তো আসলে খুব বেশি স্পষ্টতা এখানে ছড়ায়। আমি সবশেষ আরেকটি লক্ষ্যের কথা যেটা বলেছিলাম, যেহেতু আলাপচারিতা একদম অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, যে জুলাই গণ অভ্যুত্থানের যে হত্যাকাণ্ড হয়েছে তার যে বিচার প্রক্রিয়া লক্ষ্য স্থির করা হয়েছে, এই অন্তর্বর্তী সরকার করেছে, সেখানে আগে আপনি বলেছিলেন এবং আপনি কিন্তু আমাদের সাধারণ দর্শককে একদম আশঙ্কার জায়গায় ভাসিয়ে দিলেন, আশ্বস্ত কতটা করতে পারবেন? আপনি বলেছেন যে না এরা পারবে না, হ্যাঁ যেভাবে তারা গঠিত হয়েছে সরকার পারবে না, সেখানে আশ্বস্ত কতটা করবেন এই 25-এ দাঁড়িয়ে? আমি বলবো যে 25-এ দাঁড়িয়ে সবচেয়ে আশ্বাসের জায়গা তরুণরা দিতে পারে আপনাদের। কারণ তরুণরা যে কথা বলছে রাজনৈতিক দলগুলোর প্রোপাগান্ডার বাইরে, সেটা আন্তরিকভাবে বুঝতে হবে। এটাই আগামী বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ বলতে তরুণরা যে কথাগুলো বলছে, তারা অনেক ভুল কথা বলতে পারে, সমস্যা নেই, আমরা আলোচনা করতে পারি। এবং যেহেতু তারা একটা গণঅভ্যুত্থানের মধ্যে আছে, গণপ্রক্রিয়ার মধ্যে আছে, সেখানে তারা ডেফিনেটলি তাদের ভুলটা তারা শুধরাবে। এটা হচ্ছে আমার প্রথম প্রস্তাবনা। রাজনৈতিক দল থেকে আরম্ভ করে সকলকে তাদের কথা শুনতে হবে। সব কথা যে মেনে নিতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু তাদের যখন মানবেন না সেটা যুক্তিসঙ্গত হতে হবে, অযৌক্তিক কথাবার্তা বললে হবে না। পুরনো রাজনৈতিক ব্যবস্থা ফিরিয়ে আনবেন, এই কথা মাথায় রেখে আপনি করলে হবে না। নতুন রাজনৈতিক ব্যবস্থাটা কী করে আমরা গড়ে তুলব, সেই স্পিরিট নিয়ে আপনি কথা বলতে, এটা হচ্ছে প্রথম কাজ।
2 নম্বর আমি মনে করি অবিলম্বে রাজনৈতিক দল থেকে শুরু করে আপনার তরুণরা বলে শুরু করে এবং একই সঙ্গে সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য যে সকল সিভিল সমাজ যেটা কেন বলে, হ্যাঁ, সুশীল সমাজ বা হোয়াট এভার এটাই বলেন, তাদের প্রতিনিধিদের নিয়ে একটা ঐক্যের চেষ্টা করতে হবে। রাজনৈতিক দলের ঐক্যটা কিন্তু জাতীয় ঐক্য কখনোই হবে না। জাতি বলতে শুধু রাজনৈতিক দল বোঝায় না, এই ধারণাগুলো বাদ দিতে হবে আমাদেরকে। কারণ রাজনৈতিক দলগুলো আদৌ রাজনৈতিক দল কি না এটা ঠিক হবে আগামী গঠনতন্ত্র প্রণয়নের সময়। কারণ এখনও রাজনৈতিক দলগুলো তাদের নিবন্ধন পেয়েছে শেখ হাসিনার সংবিধানের অধীনে, শেখ হাসিনার প্রতিনিধিত্ব অধ্যাদেশের অধীনে। আমি বাংলাদেশের নাগরিক আকারে তো এটাকে রাজনৈতিক দল আকারে স্বীকারই করি না। আপনাকে নতুন গঠনতন্ত্র প্রণীত হবে এবং সেই নতুন গঠনতন্ত্র প্রণয়নে বিএনপির ভূমিকা থাকবে, কিন্তু বিএনপি আকারে থাকবে না, জনগণের অংশ আকারে সে থাকবে। এবং আগে নতুন বাংলাদেশ গঠন করব, সেই গঠনতন্ত্রের যে প্রতিনিধিত্বের যে ক্রাইটেরিয়া মানদণ্ড তার অধীনে রাজনৈতিক দলগুলোকে আনতে হবে। আমরা বাংলাদেশে আরেকটা লুটেরা এবং মাফিয়া শ্রেণী চাই না। তাহলে তো শেখ হাসিনা বিচার করতে হলে আগে সেই আপনি যেটা বলছেন গঠনতন্ত্র পরিবর্তন করেই বিচার, তার আগে সম্ভব না। তাহলে সেটা কি সময় সাপেক্ষ ব্যাপার হয়ে গেল না? না, কেন সময় সাপেক্ষ ব্যাপার? আপনি আবার ওই পুরনো শেখ হাসিনার করা যে আদালত ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ, সে আদালতে আপনি বিচার করছেন, এটা তো আন্তর্জাতিকভাবে গৃহীত হয়। মানুষ তো দ্রুততম সময়ের মধ্যে বিচার দেখতে চায়। ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যে এটা দ্রুততম সময়ের বিচার। তো আপনি জামাতে ইসলামীর নেতাদেরকে ফাঁসিতে ঝুলি করেছেন, এক্ষেত্রে তো বিচার বলে না, এটাকে বলে প্রতিহিংসা। প্রতিহিংসার বিচার এক জিনিস না। ফলে আপনি কি যদি বিচার করতে চান, প্রথমে ওই আগে বারবার এক কথাতে আপনাকে এই অন্তর্বর্তী সরকারকে পূর্ণ ক্ষমতা সম্পন্ন দিয়ে আগে তদন্তের শক্তিটা, পূর্ণ শক্তিটা তাকে দিতে হবে। তদন্তের পূর্ণ শক্তি এখনও এই সরকারের হাতে নাই। ফলে আপনি যদি না থাকে, আপনি এই হাওয়াই কথাবার্তা বলে কোনো লাভ হবে না। হয় আপনি এই অন্তর্বর্তীকালীন সরকার চান, অথবা চান না, চাইলে ফেলে দেন ডক্টর ইউনূসকে, বলেন যে দেশে ফিরে যান। আপনি আরেকটা, কারণ রাজনৈতিক দলগুলো দেশে নৈরাজ্য তৈরি করছে। ফলে আমি মনে করি এই পরিস্থিতিতে অবিলম্বে ছাত্রদের বরং উচিত যে আপনার আরও অন্যান্য যে সকল সমাজের অন্যান্য প্রতিনিধিত্বশীল সংগঠন, এমনকি সেনাবাহিনী, তাদের সঙ্গে বসে আলোচনা করা। কারণ দেশের স্থিতিশীলতা বিপন্ন। আপনি এটা মারাত্মক রকম একটা কঠিন জায়গা আমরা চলে যাব। ফলে রাজনৈতিক দলের কথা শুনলে, অযৌক্তিক কথা শুনলে, যৌক্তিক কথা বললে আমরা অবশ্যই, আমি সবার আগে হাত তুলে বলবো যে আমি এটা মানি। বিএনপির অবশ্যই অবদান রয়েছে। এবং আমরা আজকে তরুণরা তো আমি শেষ কথা, তারেক রহমান তো তরুণ, আগামী দিনের প্রধানমন্ত্রী, সে তার কথাবার্তা তো হবে তরুণদের পক্ষে। তিনি তরুণদের বিপক্ষে দাঁড়াচ্ছেন কি জন্য? এর কি যুক্তি? এর তো কোনো যুক্তি নেই। ফলে তারা তো শুনতে হবে তরুণরা কী বলছে। আপনি একটা দলকে ক্ষমতা বসাতে চাচ্ছেন কেন এখন? আপনি আগে দেশটা তৈরি করেন। আপনি তো দেশকে নেতৃত্ব দেবেন, আপনি একটা দলকে নেতৃত্ব দিচ্ছেন না। ফলে দেশকে নেতৃত্ব দেবার যে মেধা, দেশকে নেতৃত্ব দেবার যে দূরদৃষ্টি এবং দেশকে নেতৃত্ব দেবার জন্য অন্যান্য সমাজের শক্তির সঙ্গে সম্পর্ক তৈরি করবার যেই প্রজ্ঞা, সম্পর্ক তৈরি করবার যে বিভিন্ন রকম রাজনৈতিক আচরণ, থাকতে হবে। আপনার সাথে এতক্ষণের যে আপনার মতের আয়োজনে যে আলাপচারিতা, সেখানে একদম খুব বেশি সুস্পষ্ট হলো যে ধ্বংসস্তূপে একটি শক্ত শীট দ্বারা আগে প্রতিষ্ঠা করা এবং সেই জায়গা থেকে রাষ্ট্র নির্মাণ, পরবর্তীতে সরকার নির্মাণ, আমি যদি ভুল না করে থাকি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনাকেও অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম কবি ফরহাদ মাজহারের সাথে, এবং আমি শুধু কবি শব্দটাই এখানে ব্যবহার করলাম, আপনারা তাকে নানানভাবে বিশেষায়িত করেই থাকেন। আমরা আবারও আপনার মতের আয়োজনে ফিরবো অন্য কোনো প্রসঙ্গে, অন্য কোনো অতিথিদের সাথে নিয়ে। সে পর্যন্ত চোখ রাখবেন চ্যানেল 9-এর পর্দায়।